শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। অনেক কথা বলছিলেন, অনেক প্রশ্ন রেখেছেন যে আসলে আরও যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে তার দায় কে নিবে। এ ধরনের বক্তব্য কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই রাজনীতিবিদদের মুখ থেকেই শুনছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনসিপি নেতারা বলেছেন, সব দলের নেতারাই কিন্তু এই উদ্বেগটা প্রকাশ করছেন নিরাপত্তা নিয়ে। আপনি কিভাবে দেখেন, এটি কি আসলে কি বিচ্ছিন্ন ঘটনা, যেমন সিসি বলছিলেন যে বিচ্ছিন্ন একটি ঘটনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমার সাথে আলোচককে শুভেচ্ছা দিয়েই শুরু করি। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন এটা আইন শৃঙ্খলা সংক্রান্ত। আমি সরাসরি উত্তরটা দিব, যদিও আমাদের সামনে একটা মডেল আছে। আইন শৃঙ্খলার প্রশ্ন করার পরে আমি চাইলে আলুর দিকে চলে যেতে পারবো, চাইলে পেঁয়াজের বিষয়ে কথা বলতে পারবো। গত কয়েকদিন আগে দেখলাম এবং এটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমাদের যিনি আইন শৃঙ্খলার দায়িত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে জিজ্ঞেস করা হয়েছে এই বিষয়ে, তিনি সরাসরি পেঁয়াজের দিকে চলে গেছেন, আলুর দিকে চলে গেছেন। এই ঘটনাগুলো আমাদের এখানে ঘটছে। রাজ্জাক ভাই অনেক কথা বললেন, আমি কিছু বুঝেছি, কিছু বুঝতে পারিনি। আইন শৃঙ্খলার অবনতি অনেক সময় আগের সরকারের অনেকগুলো খারাপ কাজের ধারাবাহিকতা, আবার পরিবেশ পরিস্থিতির ভেতর থেকে অনেকগুলো নতুন পরিস্থিতি তৈরি করে। আপনি যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন কোনো ঘটনা ঘটলে আপনি বিএনপি সরকারের কাছেই জানতে চাইবেন যে পরিস্থিতি এমন কেন। আজকে আমি অবশ্যই জানতে চাইব এই সরকারের কাছে পরিস্থিতিটা এমন কেন। এখন আপনি যদি আমাকে বলেন যে এটা রাজনীতিবিদরা করতে দেয়নি, আপনি একটা ঘটনা আমাকে বলেন যেখানে রাজনীতিবিদরা আটকে দিয়েছে, বাধা দিয়েছে। আমাদের দেশে হাদির উপরে যে হামলা, তাকে হত্যার চেষ্টা, এটা প্রথম না। এর আগে নুরুল হক নূরকে সেপ্টেম্বর মাসের 1 তারিখে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। নুরুল হক নূরের উপরে হত্যা চেষ্টার পর সরকারের এখন যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে প্রায় সেম ইনিশিয়েটিভ ছিল। প্রথমত 3টি রাজনৈতিক দলকে এ ক্যাটাগরির, তাদেরকে ডেকে বৈঠক করা, যে বৈঠকে নুরুর দলকে পর্যন্ত ডাকা হয়নি। তারপরে বি ক্যাটাগরির, অর্থাৎ ডি থেকে জেড পর্যন্ত যত ক্যাটাগরি আছে সবাইকে নিয়ে একসঙ্গে বসা হয়েছিল। একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল। সেপ্টেম্বর মাসের 5 তারিখে সরকার প্রেস নোট দিয়ে বলেছিল যে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে, 15 দিনের মধ্যে তারা ঘটনা অনুসন্ধান করে আমাদের সামনে দিবে। আমাদের সমস্যাটা হলো সোশ্যাল মিডিয়ার বাইরে এই যে টেলিভিশনে এসে কথা বলা, আপনি 29 দিন একজনের বিষয়ে আপনি সমালোচনা করছেন, ক্রিটিস করছেন, ঠিক একদিন আপনার সাথে একটা লাইনে মিলল না, আমি সঙ্গে সঙ্গে আপনাকে তার দোসর বানিয়ে দিলাম, তার দালাল বানিয়ে দিলাম এবং আপনার বিরুদ্ধে মোটামুটি একটা বিচার সভার আয়োজন করে ফেললাম। সেই কারণে কথা বলতে হয় খুব ভয় করে। আমরা কথাগুলো বলছি, চট্টগ্রামে একজন প্রার্থী আক্রান্ত হয়েছিলেন, মনে আছে? যিনি গুলি করেছিলেন সেই ঘটনায় আজকে 1 মাসের বেশি হয়ে গেল, তাকে ধরা যায়নি। 1 মাসের বেশি হলো, তাকে ধরা যায়নি। নূরের উপরে আমি উদাহরণ হিসেবে আপনাকে বললাম, সেপ্টেম্বর মাসের 5 তারিখে আপনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করলেন, এখন পর্যন্ত সেই ঘটনা। নূরকে আমরা কিন্তু বিদেশে নিয়ে গেলাম, তিনি সুস্থ, এবং সম্ভবত এর আগের অনুষ্ঠানটিতে তিনি আমি দুজনেই আপনার অতিথি ছিলাম। তো এই যে পরিবর্তনটা আমি করতে পারলাম না, এখন এইটার দায়ভার আমি কাকে দিব? একটা হতে পারে যে আগের সরকার যে প্রশাসনটা সেট আপটা ছিল, তারা সরকারকে সহযোগিতা করছে না। যদি সেটি হয় তাহলে আপনি যদি অনুধাবন করতে পারেন যে আগের সরকারে যারা ছিল 15 বছর ঘুষ দুর্নীতি করে যারা নমিনেশন নিয়ে চাকরি নিয়েছে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে এখান থেকে আপনার দায়িত্ব হচ্ছে সরিয়ে দেওয়া। কিন্তু আমি যে প্রশাসনটা দেখতে পাচ্ছি এই প্রশাসনে তো আমি দেখছি যে 5ই আগস্টের আগ পর্যন্ত যারা সরকারি চাকরিতে নির্যাতিত ছিলেন, যারা কোণঠাসা ছিলেন, তাদেরকে আপনি এনে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিয়েছেন এবং কোথাও কোথাও তারা সফলতার স্বাক্ষর রাখছে। রাজ্জাক ভাই যেটি বললেন, ক্রুলেস একটা হত্যা মামলা আপনি ধরে ফেলতে পারলেন, কিন্তু এখানে হাদির উপরে যে হামলাটা হলো, আমাদের একজন উপদেষ্টা বলছেন ভারত থেকে হুমকি দেওয়া হতো। হাদি নিজেও বলেছে, হাদির সাথে আমাদের অনেকেরই ব্যক্তিগত যোগাযোগ ছিল, আমাদের সাথে কথাবার্তা হতো। আপনি তখন কেন ভারতের যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে আপনি ডাকলেন না কেন?
ডেকে জিজ্ঞেস করতে পারতেন যে আপনার এই এই জায়গাগুলো থেকে আমাদের একজন নাগরিককে, আমি পলিটিশিয়ান বাদ দিলাম, আমি জুলাই যোদ্ধা বাদ দিলাম, আপনি তাদের সাথে কি কথা বলেছেন? আমাদের মধ্যে পারস্পরিক নিরাপত্তা বিষয়ক চুক্তি আছে না? আছে। সংযোগ আছে না? আছে। আমাদের সীমান্তে এদের মধ্যে সংযোগ আছে না? আছে। আপনি কি এই তথ্যগুলো, হাদি কিন্তু অসংখ্যবার তার এই যে জীবন সংকটের মুখে যারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী অনবরত হাদিকে হত্যার হুমকি দিচ্ছে, হাদি নিজে স্বীকার করেছে আজ থেকে বেশ কয়েকদিন আগে। আজকে সেটি আমরা একজন উপদেষ্টার মুখ থেকে শুনি যে হাদি এই শঙ্কাটা ব্যক্ত করেছিল। তো আমি কি এখন রাজ্জাকি ভাইয়ের কথা অনুযায়ী আমি কি এই প্রশ্নের উত্তরটা আমি কি জামাতের সেলিম উদ্দিনের কাছে জিজ্ঞেস করব, বিএনপির ইমরান সালে প্রিন্সের কাছে জিজ্ঞেস করব, নাকি এই সরকারের কাছে জিজ্ঞেস করব? রাজ্জাকি ভাই বলতে চান যে জামাতের সেলিম উদ্দিনের কাছে জিজ্ঞেস করেন অথবা ইমরান সালে প্রিন্সের কথা জিজ্ঞেস করেন। এই প্রশ্নের উত্তরটা না পলিটিশিয়ান যেহেতু বলছেন, পলিটিশিয়ানরা তো সহযোগিতা করছে সরকারকে সহযোগিতা করছে না তা না। সরকার যে তার যে দায়িত্বটুকু, সেই দায়িত্বটুকু আপনি এখন পর্যন্ত যেটা দেখছেন, এই খুনিদেরকে খুঁজে বের করার জন্য যে ধরনের উদ্যোগগুলো, আমি তো দেখছি মিডিয়া সহযোগিতা করছে, মিডিয়া যে বর্ণনাগুলো দিচ্ছে সেই অনুযায়ী তাদেরকে ধরা হচ্ছে। এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মিডিয়া অথবা অনুসন্ধানী সাংবাদিকতা যারা বলছেন, আমি এই ঘটনায় যতদূর অগ্রগতি, আমি একটা বড় ক্রেডিট দিতে চাই জুলকারনাইন সাহেরকে। তিনি যেভাবে একেবারে বিস্তারিতভাবে তুলে ধরছেন এবং শুরুতেই এই হত্যাকাণ্ডটাকে রাজনৈতিকভাবে হত্যার চেষ্টাটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আরেকজনের কাঁধে চাপানো, আবার সেটিকে দিয়ে আর এক পক্ষকে ঘায়েল করা, সেই যে আগের যে 15 বছরের সংস্কৃতি, আমি তো তারই পুনরাবৃত্তি দেখছি। 15 বছর আমাদের একজন হাসান মাহমুদ ছিলেন। কি বলছে? হাসান মাহমুদ কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তিনি বলে দিতে পারতেন। তার আবার একটা জিনের সাথে একটা আধ্যাত্মিক শক্তি ছিল, তার বলে দিতেন পদ্মার চরে ওই যে একটু আগে যারা ধরা পড়েছে ওরা বিএনপি জামাতের লোক, ওরা জঙ্গি। ঠিক একই ঘটনা আপনি বলে দিচ্ছেন, পুলিশের তদন্তের প্রয়োজন হচ্ছে না। একজন আইনজীবীর কাছে আমি জিজ্ঞেস করি, একটা হত্যা মামলার আসামিরা ধরার পরে সমস্ত ঘটনাটা পত্রপত্রিকাকে আসতে পারে 164 দেওয়ার আগ পর্যন্ত? রিমান্ডে থাকা অবস্থায় আদালতে আপনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত কি মিডিয়ায় আসতে পারে? এটা কি বিচার প্রক্রিয়া বা তদন্ত কাজকে ব্যাহত করে না? তাহলে সেই ঘটনাগুলো, আগের যে ঘটনা, তার পুনরাবৃত্তি এখন আমি আবার দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে আমরা চেয়েছিলাম, আমরা চাইনি। আপনি যাই বলেন না কেন, পলিটিশিয়ানদের অসংখ্য ত্রুটি আছে, অসংখ্য দোষ আছে, কিন্তু আমি তো এই সরকারটার পেছনে কখনো হাজী সেলিমকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। আমি এই সরকারের প্রধান উপদেষ্টার পেছনে আমি তো কখনো বাহাউদ্দিন নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখিনি। আমি যাদেরকে দেখেছি জুলাইতে যারা জীবন সামনে রেখে গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেছে তাদেরকে দেখেছি। সুতরাং এই সরকারের কাছ থেকে আমি ভালো কিছু তো চাইতেই পারি। এই চাওয়াটা তো আমার অপরাধের কিছু না, এই চাওয়াটা তো অন্যায়ের কিছু না। আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি একটা বেটার পরিবেশ আমার জন্য এনশিওর করবেন। এখন আপনি যদি প্রতিদিন বলেন যে যারা পালিয়েছে তাদের জন্য পারছি না, তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি তাদের থেকে অনেকটা দুর্বল। কিন্তু এই যে দুর্বলতা কাটানোর জন্য আপনার তো কতগুলো উদ্যোগ থাকতে হবে, সেই উদ্যোগগুলো কোথায়? রাজনৈতিক দলগুলো, আপনি দেখেন বাংলাদেশে এই ঘটনা কখনোই ঘটেনি। যখনই আপনি ডাকছেন সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে, অথচ তার আগের দিন যারা ঢাকার 2 জায়গায় দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে একজন আরেকজনের বিরুদ্ধে মানে যেভাবে কথার বল্লম বর্ষণ করছে, আপনি যখন ডাকছেন তারা সবাই ছুটে যাচ্ছে। আমরা গত 1 বছর আপনি কি দেখেছেন স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা? একজন উপদেষ্টাকে আপনি দায়িত্ব দিয়েছেন, তাকে কেউ চিনে না। জুলাই যারা আক্রান্ত হয়েছেন, জুলাই যারা শহীদ হয়েছেন, জুলাই যারা আহত হয়েছেন, তারা এসে বলছেন যে আমি প্রপার চিকিৎসাটা পাচ্ছি না। কারণটা কি? কারণটা হচ্ছে অব্যবস্থাপনা। আপনি সেই মানুষটাকে তো সরালেন না। কোনো রাজনৈতিক দল কি বলেছে যে তাকে সরানো যাবে না, তাকেই এখানে রাখতে হবে? সার্ভিসটাকে আপনি পাচ্ছেন? এই পরিবর্তনটা তো আমার প্রত্যাশিত ছিল। আপনি পারবেন না, কিন্তু আপনি স্টার্টটা তো করতে হবে। আপনি আমাকে কিন্তু বলেছিলেন যে নির্ভয়ে এই কথাগুলো বলবেন। আমি যে কথাগুলো বলছি আমি তো ভয় পাচ্ছি। কারণ ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি কারণ হচ্ছে প্রতিশোধের রাজনীতিটা মারাত্মক আকারে ফিরে আসছে। যে প্রতিশোধটা আগে ছিল, 1.5 দশক ছিল, আপনাকে আমার পছন্দ না, আপনাকে সঙ্গে সঙ্গে, এবং আইনের শাসনের বদলে শাসকের আইন ছিল,
একই মামলার আসামি, একই ধরনের মামলা, ব্যারিস্টার মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে টেলিভিশন টক শোতে একটা বাজে কথা বলেছিলেন। আপনি মইনুল হোসেনকে রংপুরে থাকা অবস্থায় গ্রেপ্তার করলেন, কিন্তু মুরাদ, ডাক্তার মুরাদ, সে একই অপরাধ করলেও তাকে আপনি গ্রেপ্তার করেননি কেন? কারণ হচ্ছে মুরাদ হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী ছিল, তাকে শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে সরিয়েছিলেন, কিন্তু যে অপরাধটা তিনি করেছিলেন আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, রাজনৈতিক অ্যাকশন নিয়েছিলেন তার বিরুদ্ধে, কিন্তু তিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছিলেন, তার জন্য আপনি তাকে বিচার করেন নাই। পিরোজপুরে আওয়ামী লীগের এক নেতাকে জামিন বাতিল করে জজ যখন তাকে জেলে পাঠালো, আপনি পুরো জজ কোর্টটা ঘিরে রাখলেন। তিনি ঢাকায় আইন মন্ত্রণালয়ে যোগাযোগ করলেন, সহযোগিতা চাইলেন। আপনি সহযোগিতা কি করলেন? তাকে স্ট্যান্ড রিলিজ করে আরেকজনকে দায়িত্ব দিয়ে আপনি সেইখানে তাকে 4 ঘন্টা পরে জামিন দিলেন। আমি তো সেই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমি তো আইনের শাসন চাই, শাসকের আইন চাই না। রাষ্ট্র, সরকার দেশকে পরিচালনা করবে, সরকার সিদ্ধান্ত নেবে। আমি তো দেখতে পাচ্ছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার আছে। হাদির উপরে এই যে হামলাটা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আমাদের প্রধান নির্বাচন কমিশনার, তিনি যদি এই ধারণা নিয়ে নির্বাচন কন্ডাক্ট করতে চান, তিনি নির্বাচন তুলতে পারবেন না। তার ভাবনার মধ্যে যদি এটি থাকে যে হাদিকে আক্রমণ করা একটি বিচ্ছিন্ন ঘটনা, হাদি যেখানে গিয়েছিল, হাদি তার নির্বাচন এলাকায় গণসংযোগের জন্য গিয়েছিল। হাদি ওইখানে শ্বশুর বাড়িতে যায় নাই, মামা বাড়িতে আমজাম খেতে যায় নাই, সে নির্বাচনের কাজে গিয়েছিল। কিন্তু আপনি এখন এসে যে বলছেন এটি বিচ্ছিন্ন ঘটনা, এবং আপনি যদি এটি বলেন এবং এই ভাবনা যদি আপনার বিশ্বাসের জায়গা থেকে বলেন, তাহলে আগামী নির্বাচনটাকে আপনি কোনোভাবেই শান্তিপূর্ণ করতে পারবেন না। একটা রক্তাক্ত নির্বাচন হবে। জি, আমি আবারও